সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী, সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে বোরোর বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এবার বিস্তারিত। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশ জুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। একদিনের সফরে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী। পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সে সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই সমিতির উপদেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রতা বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করছে সরকার। আর এই প্রচেষ্টা ধরে রাখতে প্রতি এলাকায় সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। দারিদ্র বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যেহেতু অনাবাদি জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছি যাতে, এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন বেশি হওয়ার পাশাপাশি কৃষকরা দামও পাচ্ছেন ভালো, এতে খুশি চাষিরা। ডেস্ক রিপোর্ট। সোনালী ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। হাওরের নিম্নাঞ্চলের ধান কাটা শেষ হয়েছে আগেই, এখন চলছে উঁচু এলাকার ধান কাটা ও মাড়াই, তাও শেষ পর্যায়ে। বৃষ্টি ও বন্যার আগে ধান কাটতে পেরে খুশি তারা। কৃষকরা জানান, একর প্রতি 100 মণ ধান পেয়েছেন তারা, সেই সাথে দামও পাচ্ছেন ভালো। ধানের বাজার আরো ভালো পাইছি, মানে শুকনাটা হিসাব মনে হয় 1000 1500, হ্যাঁ, আর এই যে বিঘা হিসাবে 950। দাম ভালোই পাচ্ছি, দাম আপনি 89 পাচ্ছি 950 টাকা, আর ওই লোক আপনার 88 1000 টাকা। শ্রমিকদের পাশাপাশি হারভেস্টার দিয়েও ধান কাটা হয়েছে, এতে শ্রমিক সংকটে পড়তে হয়নি চাষিদের। গরমে দুর্ভোগ থাকলেও ধান কাটা, মাড়াই ও শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন তারা। কৃষকরা নতুন বীজ পাইছে, এই কারণে ফলনটা ভালো হয়েছে, আবহাওয়াটা ভালো ছিল। 29 সারা ওই হাইব্রিড এবং 92, 89, 88 এইসব জমির ফলন খুব ভালো হয়েছে। 80% জমি কাটা হয়ে আছে, ঠিক আছে, আর 20% হয়েছে। মনে করেন যে রোদ আমরা কুপোকা রয়েছে, আর টানে কিছু জমি রয়েছে, আর 8 দিন পাইলে সম্পূর্ণ উঠে যাবে। রোদ দেওয়া আছে, ঠিক আছে, ধানও ভালো হয়েছে, আমরা তুলতাম পারছি। আর কিছুদিন তো তাইকে যা
তাহলে পুরো ফসলটা ওটাই বলতাম। এবার নতুন ধান করছি, অনেক ধান হয়েছে, রোদের মাঝে কাজ করছি, তারপরে আমরা কোনো কষ্ট লাগতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে পুরনো জাতের পরিবর্তে এবার প্রায় সবাই হাইব্রিড ধানসহ নতুন ব্রি 88, 89, 92 ও 98 জাতের ধান চাষ করেছেন। এতে ফলন হয়েছে বাম্পার। উচ্চ ফলনশীল নতুন জাতের আবাদ বেশি হয়েছে। তা হাইব্রিডের ক্ষেত্রে আমরা গড় ফলন এ পর্যন্ত 5.26 টন পার হেক্টর পেয়েছি এবং উপসির ক্ষেত্রে 4.17 টন পার হেক্টর। এবছর আমরা আশা করছি যে কৃষকগণ বাম্পার ফলন পাবেন এবং কৃষকরা দামও ভালো পাচ্ছেন। অর্থাৎ আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তারা কাঁচা ধানও 1000 থেকে 1100 টাকা বিক্রি করতে পারছেন এবং শুকনো অবস্থায় যার দাম 1200 থেকে 1250 টাকা প্রতি মণ। এদিকে নদীবেষ্টিত জেলা গাইবান্ধায়ও ধুম পড়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের। রীতিমতো দম ফেলার সময় নেই কারো। এখানেও ফলন হয়েছে বাম্পার। দাম ভালো পাওয়ায় উৎপাদন খরচের তুলনায় ভালোই লাভ হচ্ছে কৃষকদের। এবার ধানও ভালো হয়েছে, মানও ভালো হয়েছে, বাজারও ভালো আছে। এবার ধানের বাজার অনেক ভালো, আমরা অনেক খুশি। ধান অনেক ভালো হয়েছে, ধানের মানও ভালো, দামও ভালো। চিকন ধান আমরা 1000 টাকা পাচ্ছি, আর মোটা ধান পাচ্ছি 810 টাকা, 20 টাকা। তাপপ্রবাহের মধ্যে সেচ নিয়ে কিছুটা ভয়ে ছিল চাষিরা। তবে নিয়মিত সেচ দিতে পারায় ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন অত্যন্ত সন্তোষজনক। যে ফসলগুলো কাটা হয়েছে অধিকাংশই আগামজাত হওয়ার পরেও আমরা 5 মেট্রিক টনের উপরে গড় ফলন পেয়েছি, যা গত বছরের তুলনায় অনেক বেশি। আমরা আশা করছি এই বছর সম্পূর্ণ বড় কর্তন হয়ে গেলে ফলন তথা সার্বিক উৎপাদন গত বছরের তুলনায় বেশি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর গাইবান্ধায় বোরো আবাদ হয়েছে 1,28,304 হেক্টর জমিতে, আর কিশোরগঞ্জে আবাদ হয়েছে 1,67,150 হেক্টর জমিতে। এর মধ্যে হাওরে চাষ হয়েছে 1,03,960 হেক্টর। উৎপাদন হয়েছে অন্তত 16 লাখ মেট্রিক টন ধান। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয় 3 জন। দুপুরের আগে বগুড়া নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ কড়ইতলা ও একই সড়কের বাঘাবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। উপজেলার বাঘাবাড়ি গ্যাস অফিসের কাছে একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামাণিক নিহত ও অপর 2 যাত্রী আহত হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের 16 ঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গভীর রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও আহত হয়েছে 2 জন। শরীয়তপুর নড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে ধরে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নড়িয়া থানা পুলিশ কৃষক মজিবর মাতবরের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের দাবি, সকালে একা পেয়ে তাকে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপ। মজিবরের 3 ছেলের 2 জন বিদেশে ও একজন শরীয়তপুর জেলা সদরে থাকেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুমন ব্যাপারীর লোকজন তাদেরকে বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। এদিকে মেহেরপুর সদর উপজেলা গভীরপুর গ্রামে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী সালেহা খাতুন নিহত হয়েছেন। জানাজা শেষে মানিকগঞ্জের শহরের সেউতা কবরস্থানে দাফন করা হয়েছে স্কোয়াড্রন লিডার জাওয়াদকে। এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে মানিকগঞ্জ নেওয়া হয় তাকে। ছেলের মৃত্যুর শোকে পাগল প্রায় মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন মা নীলুফার আক্তার। পরিবার নিয়ে চট্টগ্রামে থাকতেন অসীম জাওয়াদ। ছুটি পেলে ছুটে আসতেন গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার গোপালপুর গ্রামে। আজ ফিরেছেন চিরতরে ছুটি নিয়ে নিথর দেহে। বাবা মা আদর করে ডাকতেন রিফাত নামে। সেই রিফাতের বাড়ি ফেরায় আজ কোনো আনন্দ নেই। তার মা একমাত্র সন্তান, তার মাকে তাকে মেনটেন করা খুব দুরূহ হয়ে গেছে। এই ধরনের মেধাবী পাইলট বা এই ধরনের মেধাবী ব্যক্তি
আবারও ফিরে আসবে কিনা মানিকগঞ্জের বুকে এটা সন্দেহ প্রকাশ করি। স্বজনরা জানান, দুর্ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারেন প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন জাওয়াত। কিছুক্ষণ পরেই আসে মৃত্যুর খবর। এরপর বাড়িতে ছুটে আসেন স্বজনরা। শুধু পরিবার নয়, মেধাবী ছেলেটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ও ডাক্তারি চান্স পাইছিল, ইঞ্জিনিয়ারিং চান্স পাইছিল, ছোটবেলা আরও শখ ছিল পাইলট হবে। সেই পাইলট হলো, জীবন উৎসর্গ করে দিয়ে ও পাইলট হয়েছিল, জীবনকে উৎসর্গ করে দিল, দেশের জন্য উৎসর্গ করে দিল। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, রাশিয়াতে যতগুলা ট্রেনিং করেছে সবগুলা ট্রেনিংয়েও ফার্স্ট হয়েছে। আমাদের যতগুলা মামাতো খালাতো ভাই আছে সব থেকে বেস্ট বয় ছিল ও। মানে প্রতিদিনে কয়েকবার সে সময় পাইলে সে আমার খবর নিত। তার ইচ্ছা ছিল যে সে হবে, পাইলট হবে, কিন্তু তার মা বাবার ইচ্ছা ছিল না। দুপুরে হেলিকপ্টারে মানিকগঞ্জে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় স্কোয়াড্রন লিডার জাওয়াতকে। জুমার নামাজের পর জানাজা শেষে মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গত রাত 9:30টার দিকে চট্টগ্রাম বিমান বাহিনীর জহুরুল ঘাঁটিতে মোহাম্মদ অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন জাওয়াত। 2011 সালে পাইলট হিসেবে কমিশন লাভ করেন। বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 11.5 ঘন্টা অভিযানে গত রাত 10টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান ইয়াক 130 এর ধ্বংসাবশেষ উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। মাছরাঙা নিউজ ডেস্ক। বিএনপির কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্তের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় না থাকার অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করলেন নরসিংদীর শিবপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন। দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার সহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা রংপুর রুটে আন্তনগর ট্রেনে ভাড়া বাড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রেল, নৌ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। দুপুরে রংপুর রেল স্টেশনে মানববন্ধনে অংশ নেন সাধারণ যাত্রীরাও। এ সময় বক্তারা বলেন, ঢাকা থেকে রংপুরের ট্রেন চলাচলে বরাবরই নাটোর চাটমোহর ঘুরে অতিরিক্ত 112 কিলোমিটার ভ্রমণ করতে হয় যাত্রীদের। সম্প্রতি এই বাড়তি দূরত্বের জন্য ভাড়া বাড়ানো হয়েছে প্রায় 40%, যা কার্যকর হয় 4 মে থেকে। বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল চালু হলে দূরত্ব অনেক কমে যেতে বলে মনে করেন মানববন্ধনকারীরা। ভাড়া না কমানো পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। পানির উষ্ণতা বাড়ায় মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না জেলেরা। তাই জীবিকার তাগিদে বিকল্প কর্মসংস্থানে ঝুঁকেছেন অনেকে। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে সাগরে মাছ ধরতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। মাছ পাচ্ছেন না খুব একটা, যা পাচ্ছেন তা চড়া দামে বিক্রি করেও খরচ তুলতে পারছেন না জেলেরা। জড়িয়ে পড়ছেন ঋণের জালে। বাধ্য হয়ে পেশা ছেড়ে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, স্পিডবোট চালিয়ে কিংবা চায়ের দোকান দিয়ে জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করছেন অনেকে। আমি 4-5টা এনজিও থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার পর ঠিকমতো 2-1 বছর চালাইছি, তারপর পারিনি, আস্তে আস্তে বাড়ছে। মাছ পরে না, এনজিওর থেকে বাড়ছে। বাজার পর আমার কিছু ট্যুরিজমের বোর্ড ছিল, এই বিক্রি করিয়া আমি এখন বর্তমানে বন্ধ করছি জেনে কাজ। তারপরও এখন আমার 6-7 লাখ টাকা এখন আমি ঋণ আছি। আগে মাছ পোনা ভালো পড়তো, মাছ ধরতাম সাগরে, এখন মাছ পোনা কম, সাগরে এখন আর মাছ ধরি না, অটো চালাই। 11 বছরে আমার বাবা বা আমি জাল বাইয়া 10 টাকা উপার্জন করতে পারিনি। যখন আমরা সমুদ্রে যেতাম আসতাম, যে কটা মাছ পেতাম ওটা আমরা বিক্রি করার পরে দেখতাম আমাদের তেল খরচাই আসতো না। 12-14 বছর জাল পাইছি, পাওয়ার পর আমি গরুর ব্যবসা করি। টাকা পয়সা ওই আরতে পাই, আবার যেকাল না চাই আরত দেয়া চাই চিনতে ধার উদ্ধার কর্ম করে আনিয়ে খাওয়া লাগে। হ্যাঁ, এখন খুব কষ্ট। যদি টাকা পয়সা থাকতে যা কাজ সারান দিয়া একটা উপরে ব্যবসা বাণিজ্য করতাম। জাইলে আসলে ফ্যামিলি আসলে কেউ জাইলে কাম করতে চায় না, দেনা পানো হয়ে গেছে, মাছ পোনা সাগরে নাই, এই কারণে। তাই এখন কতকে ভ্যান চালায়, কতকে
পলাই গেছে। মাছ পোনায় তেমন দাম পাই না, বাজার যা করি হাতে লস খায়। মাছ পোনার যে রেট এতে আমাকে সংসারও চলে না, যে কায়দায় আমাকে জানলে কাম ছাড়ান দিতে হইলে আমাকে পলান ছাড়া উপায় নেই। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের গতিপথ ও আবাসস্থল পরিবর্তিত হওয়ায় সাগর তীরবর্তী এলাকায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারের জন্য জেলেদের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ দিয়েছেন তারা। টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে বছরের পর বছর ধরে যে মাছগুলো যে টেম্পারেচার তাদের অ্যাডাপ্টেড, যে টেম্পারেচারে তারা বসবাস করতেছে, তাদের ফিডিং ব্রিডিং যেখানে চলছে, সেটি টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো বা তারা তাদের সেই জায়গা চেঞ্জ করে গভীর সমুদ্রে যেখানে টেম্পারেচার কম, তাদের বডির সাথে ফিজিওলজির সাথে যেটি অ্যাডজাস্ট করতেছে, সেখানে হয়তো তারা গভীর সমুদ্রে চলে গিয়েছে হয়তো আমরা ধারণা করতেছি। যার জন্য উপরে যেখানে উপকূলীয় অঞ্চলগুলোতে কাছাকাছি সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলোতে জেলেরা মাছ ধরতেছে, সেখানে মাছের পরিমাণ তারা কাঙ্ক্ষিত পরিমাণ পাচ্ছে না, সেই একটি কারণ। এখন আমাদের বাংলাদেশের টেকনোলজি, সেই গভীর সমুদ্রে মাছ ধরার টেকনোলজি না থাকার কারণে হয়তো তারা সেইখানে মাছ ধরতে পারতেছে না, যে সুবিধাটি, সেই সুযোগটি পার্শ্ববর্তী দেশ গ্রহণ করছে। যার জন্য এই গভীর সমুদ্রের মাছ আহরণ থেকে আমরা আমাদের দেশের জেলেরা বঞ্চিত হচ্ছি। সাগর থেকে মাছ আহরণে ভবিষ্যতে যুগোপযোগী পদ্ধতি অনুসরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানান মৎস্য কর্মকর্তারা। 1 থেকে 1.5 কোটি মানুষ এই মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এখানে এত মানুষের দরকার নেই। কিছু মানুষ যদি তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সেটা আমাদের জন্য সুবিধা। আর আমরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল ফিশিং হবে, তখন দেখা গেছে বর্তমানে 30,000 ট্রলারে যেই মাছ ধরছে, আমরা 1,000 ট্রলার দিয়ে সেই মাছ ধরবো, তো তখন জনবল এমনিই কমে যাবে। পটুয়াখালীতে বর্তমানে 22,000-এর বেশি সমুদ্রগামী জেলে রয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া ব্রত উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্ম সম্মেলন ও গঙ্গা স্নান। আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে সকালে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের পূজা, ধর্মীয় আলোচনা ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়। পরে জাগতিক পাপমোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্ব শান্তি কামনায় সমুদ্রে গঙ্গা পুজো ও গঙ্গা স্নান করেন হাজারো ভক্ত দর্শনার্থীরা। মোমবাতি, আগরবাতি, ডাব, হরিতকি, বেলপাতা, দূর্বা সমুদ্রে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এর আগে ভোরে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা, মঙ্গল ঘট স্থাপন, বিষ্ণু ও গঙ্গা পূজা। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে মাছ, মাংস, ডিম সহ সব ধরনের আমিষের দাম চড়া। বেড়েছে সবজি, পেঁয়াজ, আদা রসুনের দামও। গেল সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়েছে প্রতি ডজন ডিমের দাম। লাল ডিম ডজন 145 টাকা ও সাদা ডিম 140 টাকায় বিক্রি হচ্ছে খুচরায়। প্রায় সব ধরনের সবজি কেজিতে 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আলুর দর 55 টাকা কেজিতেই স্থির। পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকায়। সরবরাহ কমেছে অজুহাতে সব ধরনের মাছ সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এদিকে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। গতকালকে আমরা ডিম বিক্রি করছি 135 টাকা ডজন, আজকে সেই ডিম বিক্রি করতেছি 145 টাকা ডজন। প্রত্যেকের দাম বাড়ানো, এখানে কম কিছু নেই। আজকে আসলে যে দাম কালকে এর চেয়ে বেশি। আমার কাছে মনে হচ্ছে সব কিছুর দামই দিন দিন বাড়তেছে। আমাদের বাংলাদেশের অবস্থা কোনো কিছু দাম বাড়লে সেই জিনিসটার দামটার কখনোই কমে না। অ্যাকচুয়ালি এটা আরও রিজনেবল হওয়া উচিত, যেন সবাই পারচেস করতে পারে, নিম্ন মধ্যবিত্তরা যেন কিনতে পারে। কাঁচামাল আমরা যখন যেরকম কিনি সেভাবে বিক্রি করি। আজকে একদম, কালকে একদম। এই পেঁয়াজের দাম কখনো 60 টাকা, কখনো 70 টাকা, কখনো 80 টাকা। এখন চলতেছে ভালো। আমরা কর্মজীবী মানুষ, এই কষ্ট করে সেই লেখাটি শেষ। চট্টগ্রাম থেকে সেখানকার বাজার পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ রাকিব। যে দ্রব্যমূল্যের বাজারগুলো আছে সেখানে আসলে দামের ক্ষেত্রে একটা অস্বস্তি তৈরি হয়েছে ক্রেতাদের জন্য, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছেন তারা বলছেন তারা যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটির সাথে তাদের মানিয়ে চলা অনেকটাই কষ্টকর। আমরা চট্টগ্রামের বাজারগুলো ঘুরে আজকে যেটি দেখেছি গত সপ্তাহের তুলনায়, বিশেষ করে গতকালকেই যে ডিমের দাম ডজনে ছিল 130 থেকে 135 টাকা, সেটি আজকে 140 থেকে 145 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যদি মাছের বাজারে দেখতে চাই, মাছের বাজারে প্রতি কেজি মাছ দেশি যে জাতীয়
জাতীয় যে মাছগুলো আছে স্বাদুপানির মাছ, সেগুলো আসলে 50 থেকে 60 টাকায় প্রতি কেজিতে বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সামুদ্রিক মাছের যে চাহিদা সেটি আছে, কিন্তু সমুদ্রে সেই পরিমাণ মাছ না পাওয়ায় বাজারে সেটি সংকটও তৈরি হয়েছে। শুধুমাত্র যে ডিম এবং মাছের বাজার যে অস্বস্তি সেটি নয়, সেটির রেখে যদি সবজির বাজারের দিকে যায়, সেখানেও আসলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানে পটল, বিশেষ করে পটল, বরবটি এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো প্রায় প্রতি কেজিতে 10 থেকে 5 টাকা করে বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এদিকে বাড়তির দিকে আছে এখনো পেঁয়াজের দাম, যেটি গত সপ্তাহ 60 থেকে 70 টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছে। সেটি আসলে ভারত থেকে যে শুল্ক বৃদ্ধি এবং যে আমদানিতে একটি সীমা বেঁধে দেওয়ার কারণে সেটি এখন 70 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। বান্দরবানের সোনালী ব্যাংকের রুমা শাখায় ডাকাতি, অস্ত্র ও গুলি লুট সহ ব্যাংকের ম্যানেজারকে অপহরণ মামলায় কেএনএফের অন্যতম সদস্য সানজু খুম বমকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে জেলা সদরের ফারুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া সানজু খুম বম কেএনএফের অন্যতম সক্রিয় সদস্য এবং জেলা সদরের ফারুকপাড়া কেএনএফের সভাপতি। সে রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত থাকার পাশাপাশি পার্বত্য অঞ্চলে অবস্থানরত অন্যান্য কেএনএফ সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ করত এবং তাদের রসদ সরবরাহ করত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুপক্ষের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। গতকাল দুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্থানীয় আলম বাজার থেকে সিএনজি অটোরিকশা নিয়ে আগোয়া বাজারে গেলে সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারের একই গ্রামের বদির মিয়ার সাথে যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে হামলা, ভাঙচুর ও বাজারের দোকানেও লুটপাট চালানো হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভোলার মেঘনায় বার্জের ধাক্কায় ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। এতে নিহত হয়েছেন এক জেলে। ভোরে জেলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনায় ট্রলারে 2 ছেলে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন এক জেলে। এ সময় বার্জের ধাক্কায় ট্রলারটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে নদীতে ঝাঁপিয়ে পড়েন তারা। এ সময় ছেলেদের জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন বাবা। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ ও ট্রলারটি উদ্ধার করে জেলা সদর নৌ থানা পুলিশ। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, সুস্থ দেহে সুন্দর মন, এই প্রতিপাদ্যে নোয়াখালীতে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব 16 সাঁতার প্রতিযোগিতা। গতকাল বিকেলে জেলার একটি মাদ্রাসার পুকুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ বায়েজিদ বিন আকন্দ। প্রশিক্ষণে অংশ নিচ্ছে নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স স্কুল, নলপুর উচ্চ বিদ্যালয়, ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল স্কুল ও কলেজিয়েট স্কুলের অর্ধশত শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক AKM গালিব খান। মেলায় জেলার 5 উপজেলা থেকে 39টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করছে। পরে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী, সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে বোরোর বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট জাওয়াদ। এলাকায় শোকের ছায়া, বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।